আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী ও প্রিয় দিনী ভাইরা, আজকে আপনাদের সাথে অন্যান্য দিনের মতো কোনো তাত্ত্বিক বিষয়ে কথা বলতে চাই না। আজকে নিতান্তই দুইটা ঘরোয়া ব্যাপার আপনাদের সাথে শেয়ার করতে চাই। এর মধ্যে একটা হচ্ছে যে আমি আমার ইউনিয়নের, আমার এলাকার তরুণ ছেলেদেরকে আমার পক্ষ থেকে হেরোস ওয়েলকাম এবং আন্তরিক অভিনন্দন জানাতে চাই। বিশেষ করে ওই তরুণদের যারা ইদানিং কিছুদিন ধরে মাদকের বিরুদ্ধে অসাধারণ শক্তিশালী ভূমিকা পালন করছে। বিশেষ করে মিছিল, মিটিং এবং বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে তারা যে মাদক বিরোধী যে আন্দোলন, এটাকে যারা শক্তিশালী করছে, তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। একই সঙ্গে এই তরুণদের সঙ্গে পরবর্তীতে যুক্ত হওয়া সমাজের বিভিন্ন স্তরের সম্মানিত ব্যক্তিবর্গ যারা আছেন, তাদেরকেও আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। আসলে আপনারা যারা যেখান থেকে, যে স্তর থেকে এই মাদকের বিরুদ্ধে আপনারা যে ভূমিকা পালন করছেন, এটা শুধুমাত্র সামাজিক কোনো দায়িত্বই না, এটা আসলে অনেক বিশাল, অনেক বড় এক ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানুষের প্রতি যে বিশাল নিয়ামত, অর্থাৎ মানুষের মধ্যে আল্লাহর পক্ষ থেকে যে বুদ্ধিবৃত্তির যে নিয়ামত, মেধার যে নিয়ামত, সেই মেধার, সেই বুদ্ধিবৃত্তির পাহারাদার হিসেবে আসলে আপনারা কাজ করছেন, যারা এই মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এজন্য আসলে আমি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ আবারও এবং অভিনন্দন জানাই। আসলে যেদিন থেকে বুঝতে শুরু করেছি, সেদিন থেকেই এরকম একটা সুন্দর সমাজের স্বপ্ন দেখতাম, যেখানে কোনো একজন তরুণ এমন খুঁজে পাওয়া যাবে না যে মাদকের সাথে যুক্ত, যে মাদক আসক্ত এবং এই নেশায় পড়ে সে কৃত্রিম সুখে ডুবে থেকে তার যে সুন্দর ভবিষ্যৎ, সেটাকে সে নষ্ট করে দিবে। এটা খুব চাইতাম, এবং আমি মনে করি আমাদের সমাজের প্রতিটি সচেতন এবং প্রতিটি দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং আমার মতো অন্যান্য সমস্ত ছাত্ররাই বা অন্যান্য সমস্ত শিক্ষার্থী বা সমাজের প্রত্যেক স্তরের সবাই হয়তো এরকম একটা স্বপ্ন দেখে যে আমার সমাজে কোনো ধরনের কোনো অপরাধ প্রবণতা থাকবে না। আমাদের সমাজের তরুণেরা একটা বিশাল স্বপ্ন নিয়ে, আকাশচুম্বী একটা স্বপ্ন নিয়ে তারা বেড়ে উঠবে এবং মানুষের জন্য শুধুমাত্র নিজের জীবনে সে সুখে শান্তিতে থাকবে, এই জন্যই সে পড়াশোনা করবে না। সে যেন কিভাবে মানুষকে সুন্দর রাখা যায়, দেশের জন্য কিছু একটা করা যায়, বা এরকম একটা বিশাল স্বপ্ন নিয়ে সে বড় হবে এবং দেশের অন্যান্য সমস্ত উন্নত অঞ্চলের ছেলে মেয়েদের মতো আমার অঞ্চলের, আমার এলাকার ছেলেমেয়েরাও এরকম হবে। এবং আমার প্রায় সময় আমি যখন দেখি যে বাংলাদেশের মেধাবীরা, প্রতিভাবান কোনো শিক্ষার্থীরা বিশাল কিছু করে ফেলছে এবং সেটা যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি, তখন আমার একটা দুঃখ বোধ হয় যে এরকম মেধাবীরা যদি আমার অঞ্চল থেকে, আমার ইউনিয়ন থেকে উঠে আসতো। তো যাই হোক, আমি আসলে নতুন করে মাদকের বিরুদ্ধে আবার কিছু বলতে আসিনি। আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে আসলে ধন্যবাদ জানানো। বিশেষ করে আমি যেহেতু আসলে এই সুন্দর উদ্যোগ এবং গুরুত্বপূর্ণ একটা কাজের সাথে সরাসরি আমি যুক্ত থাকতে পারিনি, বিশেষ করে আমি যেহেতু আসলে ইজিপ্টে আছি। তো আমার মনে হয়েছে আমি যদি অন্তত আপনাদেরকে ধন্যবাদটুকু না জানাই এবং আপনাদের এই সুন্দর একটা কাজের এবং গুরুত্বপূর্ণ একটা কাজের যদি অভিনন্দনটুকু না জানাই, তাহলে হয়তোবা আমার মনে হয় যে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমার প্রিয় তরুণ ভাইয়েরা, আমি আসলে এই মাদকের বিরুদ্ধে তোমাদের যে ক্যাম্পেইন, এর প্রথম দিন থেকেই তোমাদের সঙ্গে আসলে আমি দূর থেকে যুক্ত আছি এবং তোমাদের অনেকের সঙ্গেই আমার প্রায় প্রতিদিনই যোগাযোগ হয়। আলহামদুলিল্লাহ। আমি আসলে তোমাদের যে এই শক্তিশালী উদ্যোগ এবং এই যে মিছিল, মিটিং এবং সর্বশেষ গতকালকের যে জিগাতলা বাজারের যে তোমাদের যে ঐতিহাসিক সমাবেশ, এইটা আসলে আমি সবটুকু দেখেছি আলহামদুলিল্লাহ এখানে। এবং সবচেয়ে ভালো লাগছে যে আমাদের এলাকার ইউনিয়নের মানুষের যে ব্যাপকভাবে এর মধ্যে যে অংশগ্রহণ, এটা অনেকেই সেখানে যে এই সমাবেশের বক্তাদের মধ্যে অনেকেই বলেছেন যে এই মাদকের বিরুদ্ধে যে ক্যাম্পেইন, এটা আসলে অনেক আগে থেকে থাকলেও এটা আসলে এত শক্তিশালী ভাবে ছিল না। গত 30 বছর, 35 বছর বা 25 বছরের মধ্যে এইরকম একটা শক্তিশালী ভূমিকা দেখা যায়নি, যেটা ইদানিং তরুণদের মাধ্যমে এটা আসলে আমরা দেখতে পাচ্ছি। তো এটা আসলে খুবই আলহামদুলিল্লাহ। তো এইখানে আমার বড় চাচা জনাব জালালউদ্দিন সাহেব সহ আরো অনেকেই খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে কথা বলেছেন। তো আমি আসলে জাস্ট দুই একটা পয়েন্ট এর সঙ্গে যুক্ত করতে চাই। আমার কাছে মনে হয়েছে যে দুই একটা পয়েন্ট মিসিং, যদি এগুলো যুক্ত হয় তাহলে আরেকটু ভালো হয়। প্রিয় ভাইয়েরা, মাদক হারাম, কিন্তু কেন? আমরা জানি যে ইসলামের অন্যতম মৌলিক 3টি অধ্যায়ের মধ্যে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে শরিয়া, এবং ইসলামী শরিয়ার যে মৌলিক 5টি লক্ষ্য উদ্দেশ্য, এর মধ্যে অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে হিফজুল আকল। ইসলামী শরিয়া ইসলামী যে বিধিবিধান, সেই বিধিবিধানগুলোর লক্ষ্য উদ্দেশ্য কি? তো এখান থেকে মৌলিক 5টি লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে একটা হচ্ছে হিফজুল আকল, অর্থাৎ মানুষের যে মেধা, বুদ্ধিবৃত্তি, সেই বুদ্ধিবৃত্তির সুরক্ষা। আর মাদক হচ্ছে এই মেধা এবং বুদ্ধিবৃত্তির সুরক্ষার ক্ষেত্রে প্রধান অন্তরায়। যারা এই মাদক গ্রহণ করে, মাদক যারা সেবন করে, তারা আসলে নীরবে এই যে আল্লাহর দেওয়া যে বিশাল নিয়ামত, বিশাল আমানত মানুষের জন্য, যে বুদ্ধিবৃত্তি, মেধা, এই মেধাকে, এই বুদ্ধিবৃত্তিকে তারা আসলে প্রতিদিন জবেহ করে ফেলে। এবং তারা আসলে এই বুদ্ধিবৃত্তিকে জবেহ করার মধ্য দিয়ে
তারা আসলে নিজেদেরকে পশুর স্তরে নামায় নিয়ে আসে। প্রিয় ভাইরা, দেখেন যে মানুষকে আমরা জানি যে আশরাফুল মাখলুকাত বলা হয়েছে, কিন্তু কেন, মানে আশরাফুল মাখলুকাত কেন বলা হয়েছে? শুধুমাত্র মানুষের বিবেচনা শক্তি আছে, বুদ্ধিবৃত্তির কারণে। দেখা গেছে মানুষ বুঝতে পারে, বিবেচনা করতে পারে, কিন্তু অন্যান্য প্রাণী, পশু সেটা করতে পারে না। তো একজন মানুষ যখন মাদকাসক্তির মধ্য দিয়ে, মাদক সেবনের মধ্য দিয়ে তার বুদ্ধিবৃত্তিকে, তখন একটা পশু আর মানুষের মধ্যে তেমন কোনো পার্থক্য থাকে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাদককে উম্মুল খাবাইস বলেছেন, অর্থাৎ এটাকে সকল পাপাচারের মূল বলেছেন। সকল অপরাধের নিউক্লিয়ার হচ্ছে এই মাদক। এমন অনেক অপরাধ আছে যেগুলো শুধুমাত্র একটা অপরাধ, সেটা ওই অপরাধটার সঙ্গে অন্য কোনো অপরাধের কোনো ধরনের সংশ্লিষ্টতা নাই। কিন্তু মাদক হচ্ছে এমন একটা ভয়াবহ অপরাধ, এই একটা অপরাধ আরো অনেক অপরাধের দরজা জানলাকে উন্মোচন করে দেয়, খুলে দেয়। প্রিয় ভাইয়েরা, যারা মাদকাসক্ত, তারা যে নেশা করে, এটা কেন করে? তারা মূলত তাদের যে ব্রেন, সেই ব্রেনকে তারা সস্তায় ডোপামিন দিতে চায়। তো এইটা আসলে মানে শুধুমাত্র পুলিশি অ্যাকশন বা আমাদের যে ধরপাকড় বা মিছিল মিটিং বা এই ধরনের যে সাধারণ যে ক্যাম্পেইন, এর মধ্যে যদি আমরা সীমাবদ্ধ রাখি, তাহলে এই যে কেমিক্যাল রিয়াকশন মাদকাসক্তদের, এইটা আসলে মানে হুটহাট বন্ধ করা সম্ভব না। এর জন্য একটা দীর্ঘমেয়াদী কার্যক্রম আমাদের হাতে নিতে হবে। তার কারণ হচ্ছে, মাদকে যারা অলরেডি আসক্ত হয়ে গেছে, তাদেরকে আসলে একটা দীর্ঘমেয়াদী মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। সো হুট করে আসলে তারা চাইলেও এটা থেকে বিরত থাকতে পারে না। আমরা যদি শুধুমাত্র আমাদের যে কার্যক্রমগুলো, এটা যদি শুধুমাত্র ধরপাকড় বা হালকা পাতলা শাসন বা মিছিল মিটিং এর মধ্যে সীমাবদ্ধ রাখি, তাহলে হয়তো তারা আমাদের ভয়ে এলাকা ছেড়ে দিবে, অন্য কোথাও চলে যাবে। কিন্তু আমাদের যে উদ্দেশ্য, আমাদের ভাইদেরকে, আমাদের হারিয়ে যাওয়া, ছিনতাই হয়ে যাওয়া, মাদকের কাছে হেরে যাওয়া ভাইদেরকে আমার চিরতরে একটা সুন্দর জীবনের দিকে ফিরিয়ে আনার যে মহৎ উদ্দেশ্য, সেইটা আসলে মানে সেই জায়গাটাতে আসলে আমরা খুব বেশি সফল হতে পারবো না। তো আমি যাদের আলোচনা শুনেছি গতকালকে জিগাতলা বাজারে, খুব অসাধারণ কথা বলেছেন। বিশেষ করে আমার বড় চাচা জনাব জালালউদ্দিন চেয়ারম্যান, তিনি অসাধারণ কথা বলেছেন। এবং বিশেষ করে মাদকের পক্ষে যারা শক্তিশালী ভূমিকা পালন করতে গিয়ে যারা জেল জুলুমের মানে শিকার হচ্ছেন, মামলা হামলার শিকার হচ্ছেন, তাদের পক্ষে তাদেরকে মানে আইনি এবং অর্থনৈতিক সহায়তা দেওয়ার যে আশ্বাস, এটা আসলে মানে খুব অনুপ্রাণিত করেছে। এবং জুয়েল ভাই একটা কথা বলেছেন যে তাদেরকে কাউন্সেলিং করতে হবে। সত্যি তাদেরকে আসলে কাউন্সেলিং করতে হবে। এবং যারা মাদকাসক্ত, তাদেরকে আসলে শুধুমাত্র অপরাধীর লেন্সে দৃষ্টিতে না দেখে, তাদেরকে আমি মনে করি যে পেশেন্ট হিসেবে যদি আমরা দেখি, তাহলে এটা তাদের জন্য আরো মানে এই মাদক থেকে ফিরে আসার ক্ষেত্রে অনেক সহায়ক হবে। কারণ হচ্ছে দেখেন, আমাদের যে ছেলেরা, যে ভাইয়েরা আজকে এই মাদকাসক্ত, তারা কিন্তু জন্মের পর থেকে মাদকাসক্ত হয়ে মানে জন্মায়নি। তারা একটা সিস্টেমের কারণে, তারা একটা পরিবেশের প্রভাবে এই মাদকাসক্তিতে মানে তারা লিপ্ত হয়েছে। সো তাদেরকে যদি আমরা মানে শুধুমাত্র অপরাধী মনে করে আমরা যদি তাদেরকে দূরে রাখি এবং তাদের প্রতি আমরা যদি যে ঘৃণা এটা প্রকাশ করি, তাইলে আসলে তারা আরো বেশি একঘরে হয়ে যাবে এবং তারা আরো বেশি মানে দেখা গেছে যে মনস্তাত্ত্বিক এক ধরনের সংকটে ভুগবে। আর মাদক গ্রহণের ক্ষেত্রে আমরা জানি যে যারা নিজেদেরকে একা মনে করে এবং যারা মনে করে সমাজে আমার কোনো দাম নেই, এবং তুলনামূলক যারা বেকার, এই কাজগুলো মানে এই চিন্তাগুলো যাদের মাথায় থাকে, তারা আসলে আরো অনেক বেশি মাদকের প্রতি ঝুঁকে পড়ে। তো এই জন্য আমাদের উদ্দেশ্য যেহেতু মাদক থেকে সরিয়ে আনা, এজন্য প্রথম কথা হচ্ছে যে তাদেরকে অপরাধী হিসেবে প্রকাশ্যে আমরা শাস্তি দিলেও, আমরা গোপনে তাদের প্রতি মানে সহানুভূতি এবং তাদেরকে সর্বোচ্চ সহায়তা যেটা করা দরকার সেটা আমরা করব। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন আড্ডায় আমরা তাদেরকে যুক্ত করব। এবং ইতিমধ্যে এটাও শুনেছি যে মাদক যারা গ্রহণ করতো আমার এলাকার এবং ইউনিয়নের, এদের মধ্য থেকে অনেকেই আলহামদুলিল্লাহ এখন এটা ছেড়ে তারা কাজে যোগ দিয়েছে এবং ভালো আছে। তো আমাদের পরবর্তী কোনো আয়োজনে যারা আগে মাদকাসক্ত ছিল কিন্তু পরবর্তীতে তারা মাদকের এই করাল গ্রাস থেকে মুক্তি পেয়ে তারা সুন্দর জীবনের দিকে ফিরে আসছে, আমরা তাদেরকেও দাওয়াত করব, ইনভাইট করব এবং তাদের থেকে সেই অনুভূতিটা আমরা শুনবো। তাহলে দেখা গেছে যারা মাদকাসক্ত, তারা যখন দেখবে যে তাদেরই ঘরানার, অর্থাৎ মাদক আসক্ত ছিল পূর্বের, তারা এখন একটা সুন্দর জীবনে ফিরে আসছে, এবং তারাও যখন বলবে যে এই কাজটা আসলে একটা মোহ, একটা কৃত্রিম সুখের মানে রাজ্যে ডুবিয়ে রাখে এবং বাস্তব জীবন থেকে আলাদা করে দেয় এবং নিজের জীবনের সাথে নিজেকে ফাইট করার এক যুদ্ধে মানে নামায়া দেয়, এই ব্যাপারটা যখন আসলে প্রবীণ মানে সাবেক মাদকাসক্তের মুখ থেকে যখন নতুন যারা লিপ্ত হয়েছে তারা শুনবে, তখন আমাদের মানে অনেক বুদ্ধিমান বা অনেক বুদ্ধিজীবী দায়িত্বশীলদের কথার থেকে এই পূর্বে যারা মাদকাসক্ত ছিল তাদের কথার অনেকটা গুরুত্ব রাখবে। আর 3 নাম্বার আরেকটা কথা হচ্ছে যে আমাদের এই ধরনের যে ক্যাম্পেইন, এটা তো চালু রাখতেই হবে। পাশাপাশি আমাদেরকে মানে ইন্টেলেকচুয়াল যে রিভলিউশন, অর্থাৎ বুদ্ধিবৃত্তিক যে বিপ্লব, সেটাতে আমাদেরকে মনোযোগ দিতে হবে। সাংস্কৃতিক যে বিপ্লব, এইটাতে আমাদেরকে ফোকাস করতে হবে। আমাদের এলাকায় মানে জন্মের পর থেকে আমি দেখতেছি যে নির্বাচনকে কেন্দ্র করে বা রাজনৈতিক বিভিন্ন দলকে কেন্দ্র করে, বিভিন্ন ক্লাব, খেলাধুলাকে কেন্দ্র করে বিভিন্ন ক্লাবের আছে, বিভিন্ন সংগঠন আছে, কিন্তু আমাদের যে একটা লাইব্রেরি নেই আমাদের এলাকায়।
আমাদের কয়েক ইউনিয়ন জুড়ে যদি আমরা খোঁজ নেই তাহলে একটা লাইব্রেরি দেখতে পাবো না। তো আমি জানি যে এটা আসলে মানে হুটহাট এখন মানে চাইলে হয়তো করা সম্ভব হবে না। এই কয়েকদিনের মধ্যে হয়তো একটা নতুন কমিটি গঠন হয়েছে। তো আশা করি, আমি জাস্ট মানে এই চিন্তাটা আমাদের তরুণদের মধ্যে মানে মাথায় ঢুকিয়ে রাখার জন্য বলে রাখছি যে আমাদের একটা সাংস্কৃতিক বিপ্লব ঘটানোর জন্য আমাদের ইউনিয়নে, আমাদের এলাকায় একটা মানে কালচারাল সেন্টার মানে খুলতে হবে, যেখানে লাইব্রেরি থাকবে, পাঠাগার থাকবে, এবং কিছুদিন পর পর সেখানে বিতর্ক হবে এবং বিভিন্ন অনুষ্ঠান কার্যক্রম হবে, বই পড়া হবে এবং বই নিয়ে পরবর্তীতে বইয়ের ক্ষেত্রে রিভিউ হবে এবং বই নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠান হতে পারে। তো মোট কথা হচ্ছে একটা কালচারাল সেন্টার খোলা, একটা লাইব্রেরি খোলা, যেখানে মানে এই তরুণ শিক্ষার্থী বা তরুণ ছেলেরা আয়সা আড্ডা দিবে। তার কারণ হচ্ছে আমরা যতই মানে তাদেরকে বুঝাই, একজন মানুষ যখন বড় সংস্পর্শে না আসে, বিশালতার স্পর্শে না আসে, তখন আসলে সে বিশাল হতে পারে না, তখন সে বড় হতে পারে না। সো এই পৃথিবীতে বড় হওয়ার অন্যতম সহজ উপায় হচ্ছে বই পড়া। আপনি দেখা গেছে যে আমি যদি এরকম 1 কোটি মানে লেকচার দিই, সেই লেকচারের থেকে একটা ছেলেকে যদি আমি একটা লাইব্রেরির সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারি, আমার মনে হয় এর থেকে অনেক বেশি উপকারী ব্যাপার হবে ওইটা। সো আমাদের তরুণরা যখন বইয়ের সঙ্গে পরিচিত হবে, তখন তাদের মনস্তাত্ত্বিক যে বিস্তৃতি প্রসারতা এটা ঘটবে এবং মানুষের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে। সে সুন্দর স্বপ্ন দেখতে মানে শুরু করবে এবং দেখা গেছে যে দেশের প্রতি তার ভালোবাসা জন্মাবে এবং অটোমেটিকলি এই মাদকের মতো যে খারাপ নেশা আছে সেগুলো চলে যাবে। তো আমার কাছে মনে হয়েছে যে গতকালকের আলোচনায় এই পয়েন্টটা মিসিং ছিল, যে আমাদের একটা কালচারাল সেন্টার অর্থাৎ একটা লাইব্রেরি খোলা দরকার আমাদের এলাকায়, যেখানে আমাদের তরুণরা এসে আড্ডা দিবে। তার কারণ হচ্ছে নেশা কাটানোর জন্য আরেকটা বিকল্প নেশা তৈরি করা চাই। তো সে যখন ওই মাদকের নেশা থেকে বইয়ের নেশায় ডুব দিবে, তাহলে তখন তার জন্য আসলে ওই নেশাটা কাটাতে অনেকটা সহজ হবে। আর আরেকটা পয়েন্ট হচ্ছে, আমার কাছে মনে হয়েছে যে এই তরুণদেরকে মানে যারা মাদকাসক্ত তাদেরকে নিয়ে মাঝে মধ্যে ট্যুর দেওয়া যেতে পারে দূরে কোথাও। দেখা গেছে যেহেতু একটা ফান্ড গঠন করা হয়েছে, ওইখান থেকে আসলে আমি মনে করি যে মাদকাসক্তদেরকে মানে সরাসরি অর্থনৈতিক সহায়তা মানে সরাসরি হাতে টাকা দেওয়ার থেকে এই বুদ্ধিবৃত্তিক মানে যে উপায়গুলো, এগুলো যদি আমরা অবলম্বন করি তাহলে অনেক বেশি মানে ইফেক্টিভ হবে, উপকারী হবে। তো এই জন্য আমি মনে করি যে তাদের নিয়ে ত্রৈমাসিক বা ষান্মাসিক অর্থাৎ 3 মাস বা 6 মাস পর পর বা প্রত্যেক মাসে একবার হতে পারে যে তাদেরকে নিয়ে দূরে কোথাও প্রকৃতির সান্নিধ্যে যাওয়া, ট্যুরে যাওয়া। তো এইটাও আসলে তাদের যে মানসিক যে বিষণ্ণতা সেটা মানে কাটাতে সহায়তা করবে এবং তাদেরকে আমাদের সঙ্গে, যারা আমাদের সমাজের ভালো তরুণ আছে, সুন্দর চিন্তা করতে পারে, তাদের সঙ্গে মিশতে হেল্প করবে এবং তারা আসলে নিজেদেরকে একটা সুন্দর পরিবেশে দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং পরবর্তীতে এটার সাথে নিজেকে মানিয়ে নেওয়ার একটা চেষ্টা হয়তো তাদের থাকবে। আর আরেকটা পয়েন্ট আগে বলেছি যে তাদেরকে আসলে মানে অপরাধী হিসেবে না দেখে তাদেরকে পেশেন্ট হিসেবে দেখতে হবে এবং তাদের প্রতি আমাদের যেন কোনো ধরনের ঘৃণাবোধ না থাকে। আর আমাদের ইউনিয়নের প্রত্যেকটা মসজিদ থেকে মাদকের বিরুদ্ধে যেরকম শক্তিশালী ভূমিকা থাকবে ইমাম এবং খতিবদের পক্ষ থেকে, একই সঙ্গে তাদের প্রতি যেন আমাদের দরদ নিয়ে কথা বলা হয়, মায়া নিয়ে, ভালোবাসা নিয়ে, এবং তাদেরকে এটা বোঝাতে হবে যে একটা মাদক এটা আসলে শুধুমাত্র যে তুমি তোমার জীবনটাকে নষ্ট করে দিচ্ছ, তোমার ফ্যামিলিকে নষ্ট করে দিচ্ছ, তুমি তোমার বিরুদ্ধে যুদ্ধে নামছো, ব্যাপারটা এরকমই না। তুমি আল্লাহর দেওয়া যে আমানত সেটাকে তুমি নষ্ট করে ফেলছো এবং মানুষ যে পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি, সেই প্রতিনিধিত্বকে আসলে তুমি নষ্ট করে দিচ্ছ এবং এটা অনেক বড় একটা গুনাহ। এইটা আসলে তাদেরকে মানে বোঝাতে হবে। তো এইখানে আমি মনে করি যে তাদেরকে মানে কাউন্সিলিং এর মাধ্যমে দেখা গেছে যে তাদের প্রতি যেন আমাদের একটা ভালোবাসা থাকে, দরদ থাকে। তো এটা অনেক বেশি, কারণ হচ্ছে যে শুধু শাসন একতরফা এটা আসলে অনেকাংশেই মানে হিতে বিপরীত হয়, কিন্তু আমাদের যদি তাদের প্রতি ভালোবাসা থাকে তো এই ক্ষেত্রে আমি মনে করি অনেক বেশি সহায়ক হবে। সর্বশেষ আমি আর 2টা পয়েন্ট যুক্ত করে আমার আলোচনা শেষ করতে চাই। এর মধ্যে একটা হচ্ছে যে আমাদের এলাকায় মানে শরীর চর্চার জন্য খেলাধুলার একটা ব্যাপক প্রসার ঘটাতে হবে। তার কারণ হচ্ছে যদি এই খেলাধুলার প্রসার ঘটানো হয় এবং দেখা যাচ্ছে যে দিনের বেলায় কিংবা নাইট টুর্নামেন্ট এর ব্যবস্থা থাকে, তাইলে দেখা যাচ্ছে যে মাদকাসক্ত যারা তাদের ওই নেশা থেকে ফিরে আসার ক্ষেত্রে এটা অনেকটা সাপোর্টিভ হতে পারে। আমরা জানি যে এই স্মার্টফোনের ছড়াছড়ি হওয়ার আগেও, কয়েক বছর আগেও আমাদের তরুণদের মধ্যে এই ধরনের মাদকাসক্তির যে একটা ব্যাপক মানে বিস্তার, এটা ছিল না। আগে যখন মাঠে মাঠে খেলা হইতো, দেখা গেছে বাইরে বাড়িতে বিশাল মানে খেলার আয়োজন হইতো, তখনও পর্যন্ত এটার ছড়াছড়ি অনেক বেশি কম ছিল, অনেক কম ছিল। কিন্তু এখন যখন খেলাধুলাটা ভেনিশ হয়ে গেল, উধাও হয়ে গেল, তখন স্বাভাবিকভাবে একজন তরুণ একটা স্মার্টফোন হাতে নিয়ে তারা একা হয়ে যায়। তো তখন আসলে এই একাকিত্বটা তাকে আসলে মাদকাসক্তির দিকে মানে ঝুঁকার ক্ষেত্রে অনেকটা হেল্প করে। তো যখন খেলাধুলার এই প্রসারটা ঘটবে, তো দেখা গেছে যে তখন তাদেরকে এই মাদকাসক্তি থেকে ফিরে আসার ক্ষেত্রে এটা অনেক সাপোর্টিভ হবে। আমি মনে করি যে যারা দায়িত্বশীল আছেন বিভিন্ন রাজনৈতিক মানে দলের, তারা যদি এই ক্ষেত্রে মানে তাদেরকে, তরুণদেরকে বিভিন্ন খেলাধুলার যে বিভিন্ন উপকরণ আছে সেগুলো দিয়ে হেল্প করেন, তাহলে এটা আসলে মানে অনেক ইতিবাচক একটা প্রভাব রাখবে।
তো এই ক্ষেত্রে দেখা গেছে যে তোমরা সময় নিয়ে মাসে বা 3 মাস পর পর 6 মাস পর পর টুর্নামেন্টের ব্যবস্থাও তোমরা করতে পারো। সর্বশেষ পয়েন্ট হচ্ছে বেকারত্ব দূর করা। আমরা জানি যে মাদকের জন্য বেকারত্বটা হচ্ছে জ্বালানি। একটা ছেলে আসলে মাদক থেকে ফিরে আসে, একটা তরুণ, কিন্তু সে যখন এসে সমাজে কোনো কাজ পায় না, তখন সে আবার হতাশায় নিমজ্জিত হয়ে আবার সেই মাদকের মধ্যে লিপ্ত হয়। হয়তো সে এলাকা ছেড়ে দেয়, কিন্তু সেই মাদক থেকে ফিরে আসতে পারে না। এই জন্য আমরা যদি তাদেরকে চিরস্থায়ী ভাবে মাদক থেকে ফিরিয়ে আনতে চাই, তাহলে আসলে আমাদেরকে তাদেরকে অর্থনৈতিক এবং বুদ্ধিবৃত্তিক আইনি সহায়তার পাশাপাশি তাদেরকে আসলে স্কিলড হওয়ার ক্ষেত্রেও তাদেরকে সহায়তা করতে হবে। অনেকে মনে করতে পারেন যে নিজের খেয়ে নিজের পরে এত দায়িত্ব নেওয়ার কি আছে? হ্যাঁ, অবশ্যই দায়িত্ব নেওয়ার ব্যাপার এখানে আছে। তার কারণ হচ্ছে আপনি ওই মাদকাসক্ত ছেলেটাকে আপনি ভালো করবেন আপনার ছেলে ভালো থাকার জন্য। তার কারণ মাদক যে ব্যাপারটা এবং মাদক আসক্তি, এটা আসলে ক্যান্সারের মতো। এটা আসলে একজনের মধ্যে কখনো সীমাবদ্ধ থাকে না। কারণ আমাদের সমাজে তো প্রথমেই 10 জনে মিলে খাওয়া শুরু করে নাই, প্রথমে একজন, তারপর 2 জন, তারপর এইভাবে আসলে আর বিস্তার হয়েছে। এই জন্য তাদেরকে যখন স্কিলড, এটা বিভিন্ন ভাবে হতে পারে। এখন বাংলাদেশে এটা অনেক সহজ হয়ে গেছে। একটু হালকা সহায়তা যদি করা হয়, আমি মনে করি যে সব ক্ষেত্রে টাকা পয়সার হেল্পও লাগে না। বুদ্ধিবৃত্তিক সহায়তা, যদি যাদের ল্যাপটপের কম্পিউটারের দোকান আছে, বন্ধু বান্ধব আছে, তাদেরকে গ্রাফিক্স বা বিভিন্ন এরকম কোনো একটা দিয়া স্কিলের দিক থেকে তাদেরকে যোগ্য করে তোলা, পরবর্তীতে একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া, বা দীর্ঘদিন ধরে যারা গার্মেন্টসে আছেন তাদের যদি এই সক্ষমতা থাকে যে এই ছেলেটাকে কাজ শিখে গার্মেন্টসে ঢুকানো যাবে, সেটাও হইতে পারে। বা তাকে দেখা গেছে যে সে যদি কোনো ড্রাইভিং এর যোগ্যতা থাকে, তাকে একটা গাড়ির ব্যবস্থা করে দেওয়া। অথবা আসুন্না ফাউন্ডেশন থেকে বর্তমানে বাংলাদেশে অনেক বিভিন্ন বিষয়ে দেখা গেছে যে সেখানে মাসব্যাপী, 6 মাস ব্যাপী, বছর ব্যাপী সেখানে দেখা গেছে যে কর্মশালা পরিচালিত হয়। তো এই সকল কর্মশালায় অংশগ্রহণের পর দেখা গেছে 1 বছর 6 মাস পর তাদেরকে ওইখান থেকে দেখা গেছে যে একটা ভালো চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে যারা বেকার আছে তাদেরকে যদি কোনো স্কিল শেখানোর সুযোগ করে দেওয়া হয়, তাহলে এটা মাদক থেকে ফিরে আসার জন্য অনেক বেশি সাপোর্টিভ হতে পারে। পাশাপাশি আমাদের ইউনিয়নের এবং এলাকার যে সকল স্কুল, কলেজ এবং মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, তরুণ ভাইয়েরা এই মাদকের বিরুদ্ধে যে আন্দোলন শুরু করেছেন, তাদেরকে আমি একটা কথা বলবো যে শুধুমাত্র যারা মাদক সেবন করে তাদেরকে আসলে এই ধরপাকড় বা তাদেরকে ভয়ভীতির মধ্যে না রেখে আপনাদের বিভিন্ন আয়োজন এবং আপনাদের বিভিন্ন ঘরোয়া আড্ডার মধ্যে তাদেরকে যুক্ত করেন। এটাকে আসলে অনেকটা সার্ভিল্যান্স টিমের মতো, তাদেরকে সময় দেওয়া। দেখা গেছে যে তারা যদি ভালো তরুণদের সংস্পর্শে আসে এবং আপনারা যদি তাদেরকে নিয়ে 5 জন 10 জন মিলে একটু বসেন মাঝে মধ্যে এবং তাদের সঙ্গে কথা বলেন, তখন তাদের যে সেই পুরনো বদভ্যাস সেইটা থেকে ফিরে আসতে অনেকটা হেল্প হবে। আর সর্বশেষ যারা মাদক আসক্ত, তোমাদেরকে আমি বলবো যে ভাই আসলে মাদকের যে ভয়াবহতা বা ফলাফল, এটা আসলে এখন বোঝানোর কিছু নাই। অনেকে বলতে চায় যে মাদক সেবন করা এটা আমার স্বাধীনতা, আমার যা ইচ্ছা আমি করবো, সমাজের মানুষের এত মাথা ব্যথা কি আছে? আসলে স্বাধীনতা প্রিয় ভাই, যা ইচ্ছা তা করা না। স্বাধীনতা হচ্ছে নিজের উপর নিয়ন্ত্রণ রাখা। আমার এমন কোনো কাজ যেটা অন্যকে কষ্টের মধ্যে ফেলে দেয়, এবং আমার এমন কোনো কাজ যেটা সমাজের জন্য ক্ষতি বয়ে আনে, এটা আসলে সত্যিকার অর্থে স্বাধীনতা না। এবং পৃথিবীর কোনো ধর্ম কিংবা দর্শনেই এটাকে আসলে স্বাধীনতা বলা হয় না। তোমার কি মনে হয় যে এটা স্বাধীনতা হইতে পারে? একটা টকবগে, একটা তাগড়া যুবক, একটা তরুণ, সে দেখা গেছে যে একটা হাওয়ায় ফুলানো একটা পলিথিন কাগজ কিংবা একটা সিরিঞ্জ কিংবা একটা ট্যাবলেটের সামনে হাঁটু গেড়ে বসে থাকে, এটা কোন ধরনের স্বাধীনতা? এটা কি স্বাধীনতা হইতে পারে? এবং মাদকাসক্তির যে ব্যাপারটা, এটা পুরোটাই একটা কৃত্রিম সুখের জগৎ। এইখানে শুধু নেশা ছাড়া, শুধু আসক্তি ছাড়া, নিজের জীবনটাকে তিলে তিলে ধ্বংস করে দেওয়া ছাড়া এর মধ্যে আর কোনো ধরনের কোনো উপকারিতা নাই। এজন্য আমার অনুরোধ থাকবে, আমার প্রিয় যে ভাইরা যারা মাদককে আসক্ত, তোমরা ফিরে আসো। এবং বিশেষ করে এইটাও মনে হয় বলা উচিত যে শুধুমাত্র আমাদের চিন্তায় হয়ে যাওয়া এবং মাদকের কাছে হারিয়ে যাওয়া বা হেরে যাওয়া যে ভাই, তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টার মধ্যে ক্ষান্ত না থেকে এই ভাইয়েরা, এই তরুণেরা, এই ছেলেরা যাদের মাধ্যমে মাদক আসক্ত হয়েছে, তাদের হাতে কোন গলিপথ দিয়ে মাদক এসে পৌঁছেছে, কোন চোরা পথ দিয়ে তাদের হাতে মাদক আসছে, তারা কোথায় থেকে এই মাদকের খোঁজ পাইছে, এই ডিলার গুলোকে খোঁজ করা এবং মাদকটাকে শুধুমাত্র মাদকে আসক্ত অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থ না করে মাদকটাকে মূল থেকে নির্মূল করার জন্য আমাদের যেন উদ্যোগ অব্যাহত থাকে। এবং আমি আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই কাজের সর্বোত্তম বিনিময় দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।